প্রথমে সবাইকে খুব অনেক বেশি ধন্যবাদ। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তো তোমাদের সবাইকে কমিউনিটি মেডিসিন ক্লাসে স্বাগতম। আচ্ছা, তোমাদের মধ্যে বেশিরভাগ হয়তো আমাকে চেনো, আর অনেকে আমাকে চেনো না। আমার নাম হচ্ছে তানভীর আহমেদ ইয়ামিন। আমি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছি এখনো। আচ্ছা, আজকে আমাদের টপিক গুলো কি কি? আমাদের টপিক গুলো হচ্ছে, যে টপিক গুলো আছে এগুলো আসলে রিটেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলতে। কিন্তু ভাইভাতে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর এর মধ্যে প্রথম দুইটা, মানে ইপিআই শিডিউল আর ইপিআই ডিজিজ গুলো, এগুলো হচ্ছে তোমরা আরএফএসটি তে অনেকে করছো বা আরএফএসটি তে অনেক জায়গায় গেছো, তখন সেখানে দেখছো। আর আমার জানার মধ্যে তোমাদের অনেকের আবার আরএফএসটি অনলাইনে হচ্ছে। তো সবাই কার কার আরএফএসটি হয়েছে একটু বলো। আর কারো কারো যদি না হয়ে থাকে সেটাও বলো। সবাই নিজেদের আরএফএসটি একটু অভিজ্ঞতা বলো। তা আজকে আছো এখানে? কৌশিক, জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের আরএফএসটি হয়েছে? জি ভাই, আরএফএসটি হয়েছে। সরাসরি না অনলাইনে? সরাসরি হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, তো তোমরা যখন আরএফএসটি করছো বা করবা, যারা করো নাই, অনেকে এখনো হয় নাই, অনলাইনে হচ্ছে, তখন হচ্ছে যে আর ইপিআই শিডিউল, ইপিআই ডিজিজ, এগুলো সম্বন্ধে আসলে খুব বেশি ভালো জানবে। এখানে সবগুলো হচ্ছে মোটামুটি ভাইবা টপিক। রিটেনে খুব একটা আসে না বললেই চলে। তা এখানে আরেকটা জিনিস হচ্ছে ইপিআই শিডিউল, যেটা সেটা হচ্ছে কিন্তু চেঞ্জ হয়। এবং তোমার গাইড বই কি আছে আমি জানি না, বা স্যাররা যেটা পড়াবে সেটা দেখবা, অথবা মেইনলি চেষ্টা করবা স্যাররা ওইটাই পড়াবে যেটা হচ্ছে তোমার সরকার থেকে দেয়া, সরকার থেকে ওয়েবসাইটে, গভর্নমেন্ট ওয়েবসাইটে তুমি পাবা, ডিজিএস এর ওয়েবসাইটে পাবা আর কি। সেটা আমি অবশ্যই অ্যাড করে দিছি এখানে, লেটেস্ট যে ইয়াটা আছে, শিডিউলটা আছে। আচ্ছা, আজকে ইপিআই থেকে কি কি প্রশ্ন আসতে পারে আর কি, জিজ্ঞেস করতে পারে। ইপিআই, ইপিআই প্লাস কি সেটা জিজ্ঞেস করতে পারে। ইপিআই শিডিউল, বাংলাদেশ ইপিআই শিডিউল কি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এটা হচ্ছে, এটা না পারলে তুমি পাস করবে না, এক কথায় শেষ। এটা তোমাকে পারতেই হবে। তারপর ইপিআই ছাড়া আর কি কি ডিজিজ আছে প্রিভেন্টেবল, যেগুলো আমরা ভ্যাকসিনের মাধ্যমে আসলে প্রিভেন্ট করতে পারি। টিটি ভ্যাকসিন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা মেয়ে আছে তাদের সবাইকে ধরবে কম বেশি। তারপর হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। আর হচ্ছে কোল্ড চেইন সিস্টেম, এটা ইম্পর্টেন্স, ইকুইপমেন্ট বা কিভাবে আমরা মেনটেন করি, এগুলো এগুলো সব তোমরা। কোল্ড চেইন সিস্টেমটা হচ্ছে যখন তোমরা উপজেলাতে যাবা, উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবা, আরএফএসটি তে যারা গেছো বা যাবা, তারা ওইখানে এটা খুব ভালোভাবে দেখবে আর কি, বা দেখে আসছো। আচ্ছা, আর এসটিডি থেকে যেগুলো মূলত এমসি, মানে তোমার ভাইভাতে জিজ্ঞেস করে হচ্ছে যে কি কি এজেন্ট আছে, মানে কি কি ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। যেমন আমরা তো আসলে ভাইরাস, এসটিডি বলতে শুধু তিনটা ডিজিজ, চারটা ডিজিজ কে বুঝি, তিনটা: এইডস, সিফিলিস আর গনোরিয়া। ছাড়া তো আর আসলে আমাদের মাথায় থাকে না। তো আরো অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে জিজ্ঞেস করে, কমন গুলো জিজ্ঞেস করে, মানে এই তিনটা। তাছাড়া আছে যে কেন আসলে এসটিডি গুলো দিন দিন বাড়তেছে। এসটিডি কমতেছে না কখনোই, যত দিন যাচ্ছে মানুষ সচেতন হওয়ার পরও দিন দিন বাড়তেছে। আচ্ছা, তারপর হচ্ছে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি বা প্রিভেনশন করতে পারি। তারপর হচ্ছে সিফিলিসের এবং হচ্ছে গনোরিয়া এপিডেমিওলজি, যদি এগুলো ধরে না আসলে খুব একটা, তবে এইডস এর এপিডেমিওলজি তোমাকে ধরতে পারে, এপিডেমিওলজিক্যাল ফিচার যেগুলো আছে। তারপর হচ্ছে এইচআইভি কিভাবে ট্রান্সমিশন হয়, কিভাবে বুঝবা যে একটা রোগীর এইডস হয়েছে, সেটা যে মেজর এবং মাইনাস সাইন গুলো সেগুলো। আর লাস্টেরটা বানানো ভুল হয়েছে, এটা আসলে প্রিভেনশন হবে। আচ্ছা, ইপিআই, ইপিআর পূর্ণ রূপ হচ্ছে কি? কৌশিক বলো, আসলে লেখা আছে এখানে। এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। হ্যাঁ, এটা কত সালে শুরু হয়? 1974 সালের মে মাসে শুরু হয়। হু এটা প্রথম শুরু করে, এবং তখন 6টা ডিজিজ ছিল, শুধুমাত্র 6টা ডিজিজে তখন হচ্ছে তোমার টিকা দেওয়া হতো, ভ্যাকসিন দেওয়া হতো শুধু 6টাতে। আর এখন তো আসলে আরো এরপরে হেপাটাইটিস বি 1992 সালে অ্যাড হয়েছে এখানে। তখন এটার এখন বর্তমান নাম হচ্ছে কি, বলতে পারবা কেউ? ইপিআই প্লাস। না, ইপিআই প্লাস বর্তমান নাম না। আমাদের দেশে আমরা এখন ইপিআই বলি বা ইপিআই প্লাস বলি, বাট ইন্টারন্যাশনালি কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সাল, কি বলতো? আচ্ছা, ইউনিভার্সাল চাইল্ড ইমিউনাইজেশন। আহ চাইল্ড ইমিউনাইজেশন, হ্যাঁ এরকম, হ্যাঁ আমার নিজের আসলে মনে নেই এখন। আচ্ছা, যাই হোক, ভ্যাকসিন, তবে জি আমাদের ভাইয়া। দেশে ওই নামটা ইউজ করা হয় না। আমাদের দেশে সবসময় ইপিআই ইউজ করে, সারা ইপিআই তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, কি কি ভ্যাকসিন আমাদের দেশে আমরা ইপিআই তে দেই? বিসিজি ভ্যাকসিন দেই, পেন্টাভ্যালেন্ট দেই। পেন্টাভ্যালেন্টে কয়টা ভ্যাকসিন থাকে? 5টা, তাই না? 5টা। তারপর পিসিবি দেয়। তারপর মানে হচ্ছে, তারপর হচ্ছে ওপিভি, আর হচ্ছে এমআর ভ্যাকসিন দেয়। যদি আমরা মিজলস এর আলাদা ভ্যাকসিনও দেই, এমআর ছাড়া আলাদা, তো আমি একসাথেই লিখে ফেলছি। আর ডিজিজ গুলো হচ্ছে কি কি আমরা দেই: টিবিতে দেই, ডিপথেরিয়া, পার্টুসিস। পার্টুসিস মানে কি? হুপিং কাশি, তাই না? তারপর হচ্ছে টিটেনাস, মানে ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তারপর হচ্ছে নিউমোনিয়া এবং পলিমাইলাইটিস, মিজলস, রুবেলা। এই কতগুলো ডিজিজে আমরা হচ্ছে আসলে ইপিআই তে টিকা দিয়ে থাকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশে তোমার ডিজিএইচ এর দেওয়া লেটেস্ট যে শিডিউলটা আছে সেটা আর কি। সেখানে দেখো যক্ষা, এখানে সব বাংলাতে দেয়া, একটু ওনারা বাংলাতে দেয়, ইংরেজিতে আসলে নাই, এই জন্য নিজেদের বুঝতে কষ্ট হয়। যক্ষা, এটাতে আমরা বিসিজি নামে দেই। পরিমাণ, টিকার ডোজটা মনে রাখবা একটু।
0.05 ml, ডোজ হচ্ছে একটা, এটা জন্মের পরেই দেয়। এটা খুবই ইম্পর্টেন্ট, জন্মের পর দেয় কোন ভ্যাকসিন, এটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। কোথায় দেয় টিকাটা? চামড়ার মধ্যে। মানে কি? ইন্ট্রাডার্মাল। হ্যাঁ। তারপরে সাবকিউটেনিয়াস। হচ্ছে কি, সাবকিউটেনাস হওয়ার কথা না এটা? না না, এটা সাবকিউটেনিয়াস। চামড়ার মধ্যে হবে, চামড়ার মধ্যে মানে হচ্ছে হ্যাঁ, ইন্টারডার্মাল এটা হবে। ইন্ট্রাডার্মাল হবে। হ্যাঁ, যেটা চামড়ার নিচে সেটা হচ্ছে সাবকিউটেনাস, লাস্টেরটা হামরুবেল আর জি কি যেটা। ভাই, সরি। হ্যাঁ, বাংলা তো আমরা তো নিজেরা বাংলাটা আসলে পরে অবস্থানের জন্য আসলে এটা ভুল হবে। আচ্ছা, এইখানে আরেকটা দেয় হচ্ছে কোথায়, বাম হাতে বাম বাহুর উপরের অংশে, এটা সবাই মোটামুটি একটা চিহ্নের মতো সবাই রয়ে গেছে হাতের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট। ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট হচ্ছে কি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হ্যাপাটাইটিস বি এবং হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এই 5টা ভাইরাস। বা এখানে কি আছে, এটা হচ্ছে তোমার 0.5 ml দেই আমরা, ডোজ হচ্ছে 3টা। কবে কবে দেই এটা খুব ইম্পর্টেন্ট, চতুর্থ সপ্তাহে দেই একটা, তারপর হচ্ছে টিকা দেওয়ার, আচ্ছা 4 সপ্তাহ বিরতিতে দেই আমরা, দেই হচ্ছে 6 সপ্তাহে দেই একটা, 10 সপ্তাহে একটা, 14 সপ্তাহে একটা। ঠিক আছে, এই 3টা সময় দেই। আর দেই হচ্ছে মানে ইন্ট্রামাসকুলার দেই। ঠিক আছে, মাংসপেশিতে দেই এটা। এবং এটাতে হচ্ছে বাম উরুর মধ্যভাগের বহিরাংশে, মানে হচ্ছে তোমার কোথায় দেয়, বাম উরু, ইংলিশে কি আমরা বলে, থাইতে দেয় তাই না? লেফট ল্যাটারাল থাইতে দেয়। অ্যাসপেক্ট অফ মিড থাই। হ্যাঁ, লেফট থাই। আচ্ছা, তারপর হচ্ছে নিউমোনিয়ার আমরা যে ভ্যাকসিনটা দেই পিসিবি, সেটা হচ্ছে যেটাও 0.05 ml। তোমরা এটা একটু তোমাদের বইয়ের সাথে, তোমরা যে বই পড়ো সেটার সাথে এটা মিলাই নিবা বা এটা লিখে নিবা, কারণ এটা কিন্তু লেটেস্ট এবং হচ্ছে ডিজিএস থেকে ডাউনলোড করা আমার। আচ্ছা, কারণ অনেক সময় আমাদের সময় ভুল ছিল বইতে, এই জন্য আমরা দেখা যায় যে টার্মে গিয়ে হচ্ছে যে স্যাররা বলছে এটা তো হয় নাই, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে 3 ডোজ, এটা হচ্ছে 6, 10, 14। তারপরে হচ্ছে পোলিও। পোলিও হচ্ছে আমরা কি, ওপিবি, বিওপিবি লেখলো কেন, এটা ওপিবি হবে। আচ্ছা, এটা হচ্ছে 2 ফোঁটা, 3 ডোজ দিব আমরা। ঠিক আছে, 6, 10, 14। তাহলে আমরা এই 3টাই কিন্তু একই সময় গিয়ে দিব বাচ্চাকে, এটা মনে রাখবে, এই 3টা ভ্যাকসিন একসাথে দেয় একই সময় গিয়ে বাচ্চাকে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে আইপিবি, এটা আসলে আমাদের দেশে কি দেয় তোমরা কেউ জানো? খুব একটা দেয় আমার মানে জানা নাই আসলে। সবসময় তো আমরা ওপিবি দিই অবস্থা, আইপিবি সাধারণত বিদেশে দেওয়া হয় আর কি, উন্নত দেশগুলোতে। আচ্ছা, আর হচ্ছে হামরুবেলা, এটা দেয় হচ্ছে আমরা 9 মাসে এবং 15 মাসে। 15 মাসে শুধু যত সম্ভব মিজলসটা আমরা দেই। ঠিক আছে, রুবেলাটা আমরা 15 মাসে দেই না। আচ্ছা, এটা পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে মিজলসের টিকা কেন 9 মাসে দেয়া হয়, কেউ বলতে পারবা? ততদিন পর্যন্ত ম্যাটারনাল অ্যান্টিবডি প্রোটেকশন দেয়। ভাইয়া হ্যাঁ, যদি ওই যে ম্যাটারনাল অ্যান্টিবডি। প্রেগন্যান্সির সময় যাতে মানে কেউ মনে না করে এই কারণে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এরকম কিছু? না না না, ওইটা তো হচ্ছে তোমার যত সময় টিটেনাসের কথা বলতেছো তুমি, বেবিটি হামরুবেলা তো ব্রেস্টফিডিং করে বাচ্চাকে দিবা 6 মাস বাচ্চা। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 6 মাসের পরও ব্রেস্ট ফিডিং করলেও হচ্ছে আস্তে আস্তে ইমিউনাইজেশনটা কমে যায়, ডিক্লাইন করা শুরু করে 6 মাসের পরে। এই কারণে আমরা আসলে 9 মাস বয়সে দেই আর কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমার পার্ক থেকে দেয়া, এটা তোমরা কেউ যদি চাও করে নিতে পারো যে কতটুকু ডোজ দেই, মানে এটা হচ্ছে ডব্লিউএইচও অনুযায়ী কতটুকু দিতে হবে, কবে দিতে হবে, আর ওইটা হচ্ছে আমাদের ন্যাশনাল গাইডলাইন আর কি। ঠিক আছে, আমাদের ন্যাশনাল গাইডলাইনের পরীক্ষা জিজ্ঞেস করবে, কুয়েটা জিজ্ঞেস করবে না। তবে এটা তোমরা পার্কে পাবা আর কি, চাইলে কেউ যদি চাও করতে পারো, এখানে ডিটেলস লেখা আছে সবকিছু। এটা একটু বাঁকা, তোমরা একটু মোবাইলটা বাঁকা করে নিলে ধরতে পারবা, কারণ লম্বা তো ছবিটা, এই জন্য আমি বাঁকা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, টিটি শিডিউল আমাদের দেশে এটাও হচ্ছে ডিজিএস এর একই ইয়াতে থাকে টিটি শিডিউল, এটা হচ্ছে মেয়েরা সবাই কম বেশি জানতে হবে। এখন এখানে দেয়া আছে যে আমাদের টিটি ডোজ হচ্ছে কয়টা, 5টা তাই না? 5 ml করে দিব, 0.5 ml করে দিব 5টা ডোজ। একটা হচ্ছে 15 বছর বয়স হলে, একটা হচ্ছে দিব হচ্ছে কি তার প্রথমটা পাওয়ার 28 দিন পর, দ্বিতীয়টা 6 মাস পর, এরপরে দুটো হচ্ছে 1 বছর 1 বছর পরে। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, এটা আসলে প্রশ্ন জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে হচ্ছে আহ, তোমার হচ্ছে যে যদি কারো যদি আগে থেকে দেয়া না থাকে, তাহলে অলরেডি সে প্রেগনেন্ট, তখন আমি কখন কখন দিব তাদেরকে? তাহলে বলো কেউ। 16 থেকে 20 যদি উইকে একটা একটা দিব প্রথমটা, আর তারপর তার 28 দিন পরে দ্বিতীয়টা দিব। একটা হচ্ছে 16 থেকে 20 সপ্তাহ জি দিব ভাইয়া, একটা। 16 টু 20 উইকে প্রথমটা দিব, তারপরে তার 28 ডেজ মানে 20 থেকে 24 উইকে পরেরটা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা ডোজ দিলেই হবে। পরেরটা দিব। হ্যাঁ, 2টা ডোজ দিলেই হবে। আমরা আগে দিব না কেন? ভাইয়া জার্মিনেশন স্টেজে দিব না, কারণ হচ্ছে তখন তো এটা টেরাটোজেন হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এটা কি টেরাটোজেনিক? আসলে কি টেরাটোজেনিক? না ভাইয়া, যদি এটা ইয়ে ভ্যালিড হয়, মানে যদি এটা টক্সিক ইফেক্ট তৈরি করে, সেক্ষেত্রে তো হচ্ছে টেরাটোজেনিক ইয়ে তৈরি করবে, ইফেক্ট তৈরি করবে। টেরাটোজেনিসিটি আর হচ্ছে টেরাটোজেনিসিটি আর হচ্ছে টক্সিসিটি আলাদা। তো এখানে হচ্ছে আসলে তোমার কথাটা কিছুটা ঠিক, মেইনলি হচ্ছে যে যদি সাপোজ হয়, কিন্তু এটা সম্ভাবনা খুবই কম,
ওইটার জন্য দেয় না, মেইনলি হচ্ছে মানুষের মধ্যে একটা যদি কোনো কারণে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় বা abortion হয়ে যায়, মানুষ দোষ দিবে হচ্ছে টিকার। ঠিক আছে? তো সেটা আসলে একটা যে কোনো তুমি পাবলিক হেলথে যে কোনো কিছু করতে গেলে তারা আগে মানুষের মনটা বোঝে, আসলে মানুষ কি চায়। কারণ তুমি একটা জিনিস দিলা, তারা কিন্তু মানুষ আসলে ওটাকে নেগেটিভ ভাবে নিবে। ঠিক আছে? এমনি তো দেখবা যে যদি সাপোজ ধরো তোমরা যখন ভ্যাকসিনের দেখছো, পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডভার্স রিয়াকশন যখন পড়তো, এখানে একটা ছিল এরকম যে হচ্ছে তোমার কোইন্সিডেন্ট ছিল আর কি। ধরো তুমি ভ্যাকসিনটাও দিছো, ওই সময়ে তার একটা রোগও হইলো, তখন মানুষ ধরে নিবে যে হচ্ছে এটা আসলে ভ্যাকসিনের কারণে হয়েছে। এমনিতে কিন্তু অনেক মানুষ ভ্যাকসিন দিতে চায় না, এটা হচ্ছে ক্ষতি করতে ওদের। ঠিক আছে? একটা কুসংস্কার আছে, যদি এই ধরনের হয় যে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে কোনো কারণে, তাহলে সে একাই প্রচার করে বেড়াবে সব জায়গায় যে এটা দিও না, দেওয়ার পরে আমার হচ্ছে যে এরকম আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এটা মানুষের মনের জন্য এটা মেইনলি ফ্যাক্ট করে আর কি। রিস্ক একটু থাকে, সবকিছুতে রিস্ক থাকে, যদি সাপোজ সত্যি তারপরে টিটেনাস হয়ে যায় কোনো কারণে, যদি হওয়ার চান্স নাই একেবারে, তারপর আর কি। আচ্ছা, এটা হচ্ছে ও বলে দিছে অলরেডি। আর যদি আগে থেকেই যদি মায়ের যদি টিটেনাস মানে টিটি দেয়া থাকে, টিটি ভ্যাকসিন দেয়া থাকে, তাহলে তাকে আমরা একটা শুধু বুস্টার ডোজ দিব। ঠিক আছে? আচ্ছা, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, এটা আসলে মূলত পোলিও ভ্যাকসিন, যাতে আমরা সাপ্লিমেন্টারি দিতে পারি, যাতে পোলিও আসলে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য হচ্ছে এই দিব, গণহারে সবাইকে পোলিও ভ্যাকসিনটা দিব। 5 বছরের বাচ্চার নিচে যাকেই পাবো তাকে পোলিও ভ্যাকসিন দিব। আমরা ছোটবেলায় এটা আসলে দিত, মানে স্কুল কলেজ গুলোতে যাইতো, সে আগে দিচ্ছে বা দেয় না এটা কোনো ফ্যাক্টর না, সবাইকে হচ্ছে পোলিও ভ্যাকসিন মানে ওরাল পোলিও ভ্যাকসিনটা দেওয়া হইতো। সেটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। এটা মেন উদ্দেশ্য ছিল আসলে পোলিও ট্রান্সমিশনটা বন্ধ করা। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে দেখো, যে এখানে হচ্ছে ভ্যাকসিন ভাইরাস কমিউনিটি এস্টাবলিশমেন্ট করা। ঠিক আছে? আরেকটা শব্দ দেখবা, সেটা হচ্ছে ওয়াইল্ড পোলিও ভাইরাস। দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? ভ্যাকসিন ভাইরাস আমি কেন কমিউনিটিতে এস্টাবলিশ করব, আর ওয়াইল্ড পোলিও ভ্যাকসিন থাকলে মানে দুইটাই তো ভাইরাস, ওরা ওয়াইল্ড পোলিও ভাইরাস, ওটাও পোলিও ভাইরাস, এটাও পোলিও ভাইরাস। এই কথাটার অর্থ কি কেউ বলতে পারবা? মানে হ্যাঁ, ভ্যাকসিন ওয়াইল্ড ভাইরাস পোলিওটা আর হচ্ছে, ওয়াইল্ড পোলিও ভাইরাস। বলো। ওয়াইল্ড পোলিওটা এই ডিজিজটা ক্রিয়েট করতে পারে, আর যেটা ভ্যাকসিন যেটা ওইটা তো লাইফ থাকলে ওইটা হচ্ছে ডিজিজটা তৈরি করতে পারে না। ওটার রিপ্রোডাক্টিভিটি আছে কিন্তু ওটা ডিজিজ তৈরি করতে পারে না। তো এর জন্য হচ্ছে আমি একে তো ইমিউনিটি পেয়ে যাচ্ছি, সাথে হুম, হুম। আমি যদি এটাকে কমিউনিটির মধ্যে ছড়াই দিতে পারি, সেক্ষেত্রে আমার পরবর্তীতে কাউকে হচ্ছে ভ্যাকসিন যদি কেউ নাও নিয়ে থাকে, সেক্ষেত্রে সে আর ইনফেক্টেড হবে না আর কি, মানে সে হ্যাঁ, হ্যাঁ, হার্ড ইমিউনিটি হয়ে যাবে আর কি। দিয়ে ইনফেক্টেড হবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছো। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি। সেটা ভ্যাকসিন 2বার হয়ে গেছে লেখা। আচ্ছা, এটা প্রথম কবে হয়েছে এগুলো হয়তো ভাই ভাইরাসের আবার তোমার ভাই। হ্যাঁ, বলো। কেউ একটু কিছু বলতে বলবেন এই লাগছিল, যে বলো। ওয়াইল্ড পোলিও আর এস্টাবলিশমেন্ট অফ ভ্যাকসিন ভাইরাস। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের নর্মালি যদি সাপোজ ধরো কোনো আমাদের নর্মালি প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়াইল্ড পোলিও ভ্যাকসিন, মানে যেটা ডিজিজ ক্রিয়েট করে। ঠিক আছে? তো ওইটা থেকে প্রোটেক্ট করার জন্যই তো আমরা হচ্ছে টিকাটা দিই। তো এখানে ওয়াইল্ড পোলিও ভ্যাকসিন মানে যেটা তো প্রকৃতিতে আমাদের নর্মাল যে পোলিও ভ্যাকসিনটা ছিল যেটা ডিজিজ ক্রিয়েট করে। আর যখন আমরা হচ্ছে ভ্যাকসিন ভাইরাস বলতে আমরা আসলে ভ্যাকসিন যে টিকাটা তৈরি করি, তো যেগুলো হচ্ছে আমরা লাইভ টিকা তৈরি করি, লাইভ ভ্যাকসিন, সেগুলোতে তো ওই ভাইরাসটা হচ্ছে আমরা দেহে পুশ করি। কিন্তু আমরা হচ্ছে এটা কি করি, কোনো একটা প্রাণীর মধ্যে বারবার বারবার করে, এটা হচ্ছে তোমরা 4th ইয়ারে যদি কেউ যাও মানে মাইক্রোবায়োলজিতে হয়তো পড়বা, সেটা হচ্ছে ভাইরাস ওই ওয়াইল্ড পোলিও ভাইরাসটাকে কি করে আমরা দেখা যায় যে আমরা কি বলে বিভিন্ন প্রাণী, যেমন হচ্ছে ভেড়া, দেখবা যে তোমাদের প্রত্যেকের মেডিকেলে ভেড়া পাওয়া যায়। ঠিক আছে? তো ভেড়া বা হচ্ছে বিভিন্ন প্রাণীর মধ্যে হচ্ছে আমরা পুশ করি, পুশ করে সেখান থেকে আবার নিই, নিয়ে আবার পুশ করি, এভাবে আমরা করতে করতে ওদের একটা চেঞ্জ নিয়ে আসি, যে ভাইরাসটা আসলে আলটিমেটলি কোনো ক্ষতি করতে পারে না শরীরে, মানে ডিজিজ ক্রিয়েট করতে পারে না আর কি। ঠিক আছে? তো ওইটা হচ্ছে ভ্যাকসিন ভাইরাস। তো ওই ভাইরাসটা যদি আমি ছড়াই দেই, তাহলে সুবিধাটা হচ্ছে কি, আমি যাকে দিলাম সেও তো ইমিউনিটি পাইলো, আর যদি তার থেকে কেউ ছড়ায় ওইটা, তাহলে সেও ইমিউন হবে। ঠিক আছে? কারণ সে তো কোনো ক্ষতি করতে পারে না, বাট বডিতে দেওয়া যেমন আমাদের বডিতে কিন্তু প্রতি মুহূর্তে অনেক ভাইরাস ঢুকতেছে, কিন্তু বডি অটোমেটিক হচ্ছে কি ওইটার বিপক্ষে যুদ্ধ করে জিতে যাচ্ছে, তাই না? কিন্তু ওয়াইল্ড পোলিও হলে তো সে ওইখানে সে তো ডিজিজ ক্রিয়েট হয়ে গেল, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে তার ভিতরে জীবাণুটা গেল, কিন্তু কথা হচ্ছে যে কোনো ডিজিজ ক্রিয়েট হলো না। এটাই হচ্ছে মেইনলি কথাটা আর কি। বুঝতে পারছো? মানে ভ্যাকসিন ভাইরাস মানে হচ্ছে যে ভাইরাসটা আসলে ডিজিজ ক্রিয়েট করার কোনো ক্ষমতা নাই, আমরা আসলে ল্যাবরেটরিতে এটাকে তৈরি করছি ওয়াইল্ড পোলিও ভাইরাস থেকে তৈরি করা আর কি। ঠিক আছে? জি ভাই। আচ্ছা,
আচ্ছা, ফার্স্ট ন্যাশনাল ইমিউনাইজেশন ডে বাংলাদেশে হয় কত সালে? 1995 সালে। এটা মনে রাখতে পারো, 10 দিনের, 16 থেকে 26 এপ্রিল। আচ্ছা, কোল্ড চেইন। আচ্ছা, কোল্ড চেইনটা নিয়ে তোমাদের কোল্ড চেইন হচ্ছে আসলে ভ্যাকসিন মানে সংরক্ষণ করা আর কি। কোল্ড চেইনের উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণ, প্রথম কথা। আর সংরক্ষণ করলেই তো হবে না, সেটার পটেন্সি থাকতে হবে। তোমরা আরএফএসটি তে যারা গেছো তারা দেখো ভ্যাকসিন এর মধ্যে কিন্তু এক্সপায়ার ডেট তো থাকে, বাট সাথে একটা চিহ্ন আছে। তো ওটা দেখি, তোমাদেরকে আমি পরে দিয়ে দিব, ওইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আর কি, যারা আরএফএসটি তে যাওয়ার সুযোগ পাচ্ছ না। আচ্ছা, কারণ পরীক্ষাতে কিন্তু তোমাদের এই ভ্যাকসিন ভায়াল গুলো সবগুলোই থাকবে। আচ্ছা, তো আর হচ্ছে ট্রান্সপোর্ট করার জন্য কোল্ড চেইন, মেন কথা টেম্পারেচার মেনটেন করার জন্য। যেমন ধরো এখন আমাদের দেশে তো আসলে কোল্ড চেইনটা খুবই উইক, সত্যি কথা বলতে। ভ্যাকসিন গুলা যে পরিমাণ টেম্পারেচারে রাখা দরকার আমরা সবসময় রাখতে পারি না, যেটা শুধু। যেমন ধরো এই যে করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে, তোমরা সবাই জানো তাই না? ফাইজারের করোনা ভ্যাকসিন, এটা তো সবাই কম বেশি শুনছো, কিন্তু এটা আমাদের বাংলাদেশ কেন আনতেছে না? এটা কিন্তু বাংলাদেশ আনবে না। কেন আনবে না জানো? হ্যালো, আছো তোমরা? কেন ভাইয়া? জি আচ্ছা, ভাইয়া সেটা আছি। হচ্ছে যে তোমার ও ফাইজারের যে ভ্যাকসিন, -70 মনে হয় রাখতে হয়, তো এই হ্যাঁ, জন্য মাইনাস টেম্পারেচারে রাখা হয় মনে হয়। হ্যাঁ না, সবগুলো তো মাইনাস মাইনাসে টেম্পারেচার রাখা রাখার লাগবে। ক্যাপাবিলিটি আছে, মানে -70 তে রাখতে হয় ইয়েটা, এই না মাইনাস, হলে হ্যাঁ, -70 থেকে 80 ডিগ্রি আমি যতটুকু জানি, -80 তে রাখা, কিন্তু আমাদের দেশে তো সেই সুযোগ নাই। আমাদের দেশে এতটা সর্বোচ্চ নাই। -25 আছে, ঠিক আছে? জি ভাই। তো আমাদের পক্ষে ওইটা আসলে আনলে ওই আমাদের আমাদের দেশ কি, তোমার ইংল্যান্ডেই তো তোমার যদি যাও, ইংল্যান্ডের শুধুমাত্র খুবই বড় বড় যে হসপিটাল গুলো আছে, ওদের শুধুমাত্র এই ক্যাপাসিটি আছে, বাকি কারোই নেই। সেখানে আমাদের দেশে থাকার তো প্রশ্নই আসে না। তোমরা যদি যারা আরএসটিতে গেছো, তোমরাও যদি কেউ ডিস্ট্রিক্ট পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যাও, তোমরা দেখছো যে যে জায়গায় ভ্যাকসিন গুলো তোমার হচ্ছে আহ স্টোর করে রাখে, ওইখানে যদি তোমরা কেউ যেয়ে থাকো, তাহলে তোমরা দেখবা যে মানে ওইগুলো বেশিরভাগ ডিপ ফ্রিজটা আমাদের হাইস্ট আছে, ডিপ ফ্রিজ মানে যেখানে সর্বোচ্চ -25 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে? আর বেশিরভাগই হচ্ছে আমাদের আইস লাইনার রেফ্রিজারেটর, মানে হচ্ছে যেটা হচ্ছে 0 ডিগ্রি কাছাকাছি থাকে যেগুলো, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে তো অত, বাকিটা তো হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি রাখার জন্য যতটুকু লাগে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে কোল্ড চেইন সিস্টেমের একটা জিনিস। এখানে আমি আসলে চেইন কিভাবে কোথায় যায়, প্রথম হচ্ছে আমাদের দেশে আসে, ন্যাশনাল ডিপোর্টে আসে সবগুলো ভ্যাকসিন। সেখান থেকে হচ্ছে 2টা জায়গায় যায় এখন আমাদের দেশে। বইতে হয়তো বা শুধু একটাই পাবা, ডিস্ট্রিক্ট ডিপোর্ট। 2 জায়গায় যায়, একটা ডিস্ট্রিক্ট ডিপোর্টে যায়, আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কিন্তু পুরা ইন্ডিভিজুয়ালি স্বাধীনভাবে কাজ করে। সিটি কর্পোরেশনের সাথে অন্য যেমন ধরো ঢাকার ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু সবকিছু আলাদা, প্রশাসনিক জিনিসও আলাদা, পুলিশের সবকিছু আলাদা। মানে বলতে পারো 2টা আলাদা জেলার মতো অবস্থা আর কি। মেট্রোপলিটন আলাদা, ওইটা পুরো আলাদা, ওইরকম আর কি। ডিস্ট্রিক্ট ডিপোর্টসে যায় এবং হচ্ছে সিটি কর্পোরেশনে। সেখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট গুলাতে প্রথমে আসলে ডিস্ট্রিক্টে যায় না, ডিভিশনে যায় আমার যতটুকু জানা, কারণ আমি ডিভিশনাল কোয়ার্টারে গেছি, তো মানে ডিপোর্টসে গেছিলাম আর কি একবার, মানে আমাদের আরএসটির সময়, তখন দেখছি প্রথমে ডিভিশনে যায়, তারপরে ডিস্ট্রিক্টে যায়। তো ডিস্ট্রিক্টে যাওয়ার পরে সেখানে থেকে হচ্ছে গভর্নমেন্টের ফ্যাসিলিটি মেনলি হচ্ছে আসলে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে, যেমন বেসরকারি ক্লিনিক গুলো, আর সরকারি ক্ষেত্রে হচ্ছে তো উপজেলা হেলথ কমপ্লেক্স মেইনলি। তো সেখান থেকে এগুলো আসে। আচ্ছা, এখানে বলা হয় নাই, ন্যাশনাল রিপোর্টে আসে যত সময় 1 বছরের জন্য। আর ডিস্ট্রিক্ট ডিভিশনাল ডিস্ট্রিক্ট রিপোর্টে 6 মাস থাকে মনে হয় ভ্যাকসিন, আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই। তোমরা আরএফএসটি তে যেটা শিখবা সেটা বলবা, মানে এটা কোনো জায়গা থেকে শিখবা না, এটা শিখবা হচ্ছে এই জিনিসগুলা তোমাদের স্যাররা যেটা বলবে আরএফএসটির সময়। বা তোমরা যদি আরএফএসটি নাও করো, তোমাদের ওই কিছু কাগজ দিব, এখানে লেখা থাকবে, ওইখানে যা বলবে তাই বলবা। এসব ক্ষেত্রে অন্য কিছু মানে অন্য স্যার, যে ধরো সাপোজ তুমি হচ্ছে সাপোজ তুমি পড়ো হচ্ছে সাপোজ কুমিল্লাতে, বাট তুমি একজন স্যারের কাছ থেকে শুনলা যে অন্য জায়গা, সেখান থেকে তুমি নিবা না। তোমার স্যার যেটা বলবে এইসব ক্ষেত্রে একদম হুবহু তা ভাইবাতে বলবা, না হলে কিন্তু তোমার অ্যান্সার তারা অ্যাকসেপ্ট করবে না। এটা কমেডের কিন্তু একদম বেসিক রুল এসব ক্ষেত্রে। মানে কারণ তোমার এলাকা ওনার স্যাররা যে তোমাদের যে আরএসটি যে উপজেলাতে করায় বা যে এটা করে, ওনারা ওইগুলোর সাথে খুব বেশি পরিচিত, এবং ওগুলোর সাথে অনেক সময় ডিফার করে বিভিন্ন এলাকা। আচ্ছা, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট, আর হচ্ছে ভ্যাকসিন সেশন, মানে যখন ওই যে তোমার বাচ্চার একটা ছবি দিয়ে যে ইপিআই যে টিকা দেওয়া হয়, ওই সেশন গুলো আর কি। সেখানে 2 থেকে 3 সপ্তাহ, মূলত 1 মাস থাকে আর কি। এসব ইয়াতে 1 মাসের জন্য থাকে। আচ্ছা, কোল্ড চেইনে ওইগুলো আসলে ধরবে না ভাই, ধরবে চারে বৃষ্টি তোমার ওই যে বই থেকে ধরবে, আর এইখানে একটা ধরবে পরীক্ষাতে হয়তো বা কোল্ড চেইনে আসলে কি কি ইকুইপমেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই 2টা আসলে একই জিনিস। আমাদের বইতে আমরা জানি শুধু একটা আছে, ওয়াকিং ফ্রিজার যত সম্ভব আছে।
নাকি ওয়াক ইন কুলার আছে আমাদের বইতে, আমার মনে নেই আসলে। তো তারপর আছে হচ্ছে ডিপ ফ্রিজার আছে, এটাই হচ্ছে আমাদের মূলত যেগুলো বেশি টেম্পারেচারে দরকার সেই জিনিসগুলো হচ্ছে এটা। আইএলআর আমাদের সবচেয়ে বেশি থাকে, মানে আইসল্যান্ডের রেফ্রিজারেটর। তারপরে হচ্ছে কোল্ড বক্স থাকে, তারপরে ভ্যাকসিন ক্যারিয়ার থাকে। যে ভ্যাকসিন ক্যারিয়ার এবং কোল্ড বক্স কত ডিগ্রি পর্যন্ত নেওয়া যায় কেউ বলতে পারবা? হয় কোল্ড এয়ারে ভাই 2 থেকে 8 ডিগ্রি। হ্যাঁ 2 থেকে 8 ডিগ্রি। তারপর হচ্ছে ডে ক্যারিয়ার হচ্ছে একদিনের জন্য যখন নেওয়া হয়, আর ওই একদিনের ওই জিনিসটার ভিতরেই এগুলোর ভিতরে এগুলো সবগুলোর ভিতরে কি থাকে, আইস প্যাক গুলো থাকে, তাই না? আমাদের এই আইস প্যাক গুলো মূলত ডিপ ফ্রিজে তৈরি করা হয়, ডিপ ফ্রিজের মেইন উদ্দেশ্য কিন্তু আইস প্যাক তৈরি করা। আচ্ছা, আমাদের ইপিআই আসলে শেষ, ইপিআই তে আসলে তেমন আর কিছু নাই। ইপিআই যা ধরবে তোমার সব ভাইবা ধরবে, এক কথা। এখানে রিটার্নে আসলে হয়তো বা অনেক সময় শিডিউলটাই অনেক সময় হচ্ছে তোমার রিটার্নে আসে, আবার ভাইবা তো ধরবে, রিটার্নেও আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, জিনিসটাও ভাইবার জন্যই, এটাও রিটেন আসলে আমার আমার জানা মতো একেবারেই আসে না, ভাইভাতে আসে। ভাইভাতে স্যারা ধরবে। তো প্রথমত কি কি এজেন্ট আছে আসলে এসটিডি, সেটা হচ্ছে যেমন নাইসেরিয়া গনোরিয়া আছে, যেটা হচ্ছে গনোরিয়া করে, এটা আমরা খুব চিনি সবাই কম বেশি। ট্যাপোনেমা প্যালিডাম, তোমরা পজিটিভ এজেন্ট গুলো একটু শিখে নিবা, ঠিক আছে? এগুলো এখনো কাজে লাগবে, পাশ করার পরে তো মানে তোমার সেকেন্ড আরো বেশি লাগবে। এখানে একটাও নাই যেটা তোমরা না শিখে যাবে আর কি। ট্যাপোনামা প্যালিডাম, সিফিলিস, তারপরে হচ্ছে ক্ল্যামাইডিয়া, ট্র্যাকোমাইটিস, এটা হচ্ছে কি প্যালভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ করে মেইনলি। আচ্ছা, তারপরে হার্পিস সিমপ্লেক্স, তারপরে হচ্ছে এইডস, এগুলো জানো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জেনিটাল ওয়ার্ডস করে, ওয়ার্ডস কি বলতো, কেউ বলতে পারবা? এটা হচ্ছে আহ, কেমন বলবো, একটু উঁচু উঁচু হয়ে থাকবে, লাল হয়ে একটু উঁচু উঁচু করে থাকবে তোমার চামড়ার উপরে আর কি। এটা দেখলে বোঝা যায়। আমি ছবিটা কেন অ্যাড করি না, আমার মনে ছিল না, ছবিটা অ্যাড করলে ভালো হতো আর কি। তো এটা থেকে মেইনলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে কি হয়, মেইনলি কি ডিজিজ হয়, একটু আমাকে বলতে পারো কি সমস্যাটা সে করে? ক্যান্সার করে, তাই না? কোন ক্যান্সার কেউ বলো তো, মেয়েরা সবাই বলা উচিত এটা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার করে। আচ্ছা, বাকি এটা হচ্ছে এই দুইটা তো হচ্ছে লাস্টে, এটা তো হচ্ছে তোমার প্যারাসাইট, আর ওই দুটো হচ্ছে তোমার। এখানে আমি মোটামুটি ওইখানে যেগুলো আছে এগুলো সবগুলো একটা ছবির মধ্যে, আমি একটা ছবিটা পাইছি, খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। সবগুলো মোটামুটি আছে। তোমার সিফিলিস, সিফিলিসের ক্ষেত্রে আসলে এটা খুবই আপরাইজিং। তোমার ইউরোপ আমেরিকাতে গেলে মানে এসটিডি কিন্তু আমাদের দেশ থেকে ইউরোপ আমেরিকাতে খুব বেশি। আমাদের দেশে কোনগুলো হয়, ওই যে ছত্রাক জনিত যেগুলো আছে বা মানে এই ধরনের জিনিসগুলো বেশি হয়, কিন্তু গনোরিয়া, সিফিলিস, বিশেষ করে সিফিলিসটা ইউরোপ আমেরিকাতে খুব বেশি হয়ে থাকে। এখানে প্রত্যেকটারই পজিটিভ এজেন্ট আছে এবং হচ্ছে ট্রিটমেন্টের কথা বলা আছে। যেমন হচ্ছে ট্র্যাপোনামা প্যারাডাইমের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেই। তারপরে হারপিসের ক্ষেত্রে আসলে কি দেই, কোনো কিউর নাই আসলে, তাই না? কারণ হচ্ছে কি, হারপিস তো ভাইরাস, ভাইরাসের কি কিউর থাকবে, ভাইরাসের কি ঔষধ আছে কোনো, কেউ বলতে পারবা? ভাইরাসের কোনো ডিজিজ হলে আমরা আসলে কি ট্রিটমেন্ট দেই, কেউ একজন বলো। হ্যাঁ, কোনো ভ্যাকসিনেশন করি। সেকেন্ডারি ইনফেকশনের জন্য ট্রিটমেন্ট করি মেইনলি। আচ্ছা, ভাইরাসের জন্য ভাইরাসের কেন এক্সাক্ট ঔষধ আমরা দিতে পারি না বলো তো? ভাইয়া মিউটেশন হয় কন্টিনিউয়াসলি। মিউটেশন তো ব্যাকটেরিয়ারও হয়, কিন্তু ভাইরাসকে আমরা কেন দিতে পারি না কোনো ঔষধ? ওর জন্য কেন ঔষধ নাই? যারা সবার কিন্তু কম বেশি ব্যাকটেরিয়া, এত অ্যান্টিবায়োটিক আছে, ভাইরাসেরও কিছু ঔষধ আছে, বাট সেগুলো ইফেক্টিভ না। মানে সেগুলো আসলে কি করে, ভাইরাসের যে ওষুধগুলো আমরা পাই, তোমরা পড়বা, সেগুলো আসলে আমরা দেই না কেন? তোমার একবার ডিজিজ হয়ে যাওয়ার পরে ওই ওষুধ খেয়ে আর লাভ নেই, ওইটা হচ্ছে তোমার বংশবৃদ্ধি বন্ধ করতে পারে, কিন্তু ভাইরাসকে মারতে পারে না। কেন মারতে পারে না ভাইরাস? এরকম কোনো ওষুধ আমরা কেন আবিষ্কার করতে পারিনি? এত বছর ভাইরাসে এত ডিজিজ হয়, কেন আমরা ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে পারি না পৃথিবীর? কিন্তু নর্মালি ভাইরাস কিন্তু আমাদের খুব কম ডিজিজ করে, কিন্তু যেগুলা করে ওগুলো খুবই ডেঞ্জারাস। তাও আমরা কেন করতে পারি না বলতো? মানে একটু অনুমান করে বলো একটু, যে কেন ভাইরাসকে আমরা আসলে ঔষধ তৈরি করতে, ঔষধের জিনিসটা ভ্যাকসিন, ভাইরাস মানে ট্রিটমেন্ট হচ্ছে ভ্যাকসিন, কেন ঔষধ নাই? এটার কারণ হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করো, যে ভাইরাসের ভিতরে তো আসলে কিছুই নাই। ধরো আমরা যখন ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দিয়ে মারি, তখন হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার কোন একটা নির্দিষ্ট মানে তোমার হচ্ছে অঙ্গাণুকে হচ্ছে আমরা সিলেক্ট করি, হয়তো তার রাইবোজোম আমরা প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেই, তার হচ্ছে তোমার কি বলে এটাকে, কোষ কোষ ঝিল্লি যেটা বা কোষ প্রাচীর যেটা প্লাজমা মেমব্রেন, সেটা হয়তো নষ্ট করে দেয়। তারপরে হচ্ছে তোমার অথবা হচ্ছে কি করি, এরকম কিছু না, বিভিন্ন তার বিভিন্ন অঙ্গাণুকে আমরা টার্গেট করে ওইটা বন্ধ করে দিই, সেভাবে তাকে একটা মারি। কিন্তু ভাইরাসের তো আসলে কোনো অঙ্গাণুই নেই, ভাইরাসের ভিতরে কি আছে? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, তাই না? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে।
তাহলে এখন তুমি নিউক্লিক অ্যাসিড আছে, এখন যখন ভাইরাসে হয়তো বলতে পারো যে ভাইরাসে তো ভাইয়া ইয়াও আছে, তোমার ক্যাপসুল আছে, মানে ক্যাপসিড আছে বাইরে দিয়ে, তাহলে ওইগুলা আমরা নষ্ট করে দিলে তো হয়। যখন ভাইরাস তোমার শরীরের ভিতরে ঢোকে তখন তার কিছুই থাকে না, তখন সে তোমার কোষের ভিতরে সরাসরি ঢুকে যায়, তার শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা, তার বাইরের সব অংশ সে ফেলে দেয়। তো তার এই যে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ, এই জিনিসটা হচ্ছে সরাসরি তোমার নিউক্লিয়াসের ভিতরে গিয়ে তোমার ডিএনএ আরএনএ এর সাথে যুক্ত হয়ে যায়। এখন আমি যদি ঔষধ যে কোনো একটা ঔষধ বানাই, যে আমি নিউক্লিক অ্যাসিড নষ্ট করে দেওয়ার ওষুধ দিই, তাহলে তোমার নিউক্লিক অ্যাসিড সহ নষ্ট হবে, মানে তুমি নিজেও মারা যাওয়া ভাইরাসের সাথে একই সাথে। ঠিক আছে, মানে তোমার কোষও নষ্ট হয়ে যাবে ভাইরাসের সাথে সাথে, কারণ ভাইরাসের কিছুই নাই, ওর রাইবোজোম নাই, ওর মাইটোকন্ড্রিয়া নাই, ওর কিছুই নাই, যেহেতু ওর কোনো বডি নেই। সো ওকে মারার জন্য ওর ওষুধটা আমি কিভাবে বানাবো, কোনটার উপর ভিত্তি করে বানাবো? এই জন্য আসলে আমাদের ভাইরাসের কোনো ঔষধ নাই। যে কিছু একটা যে কয়েকটা ওষুধ আছে আমি বলছি, তারা হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধি করতে পারে, বন্ধ করতে পারে। সেটা কিভাবে? তারা হচ্ছে কি, যেসব এনজাইমের মাধ্যমে হচ্ছে ভাইরাসের কাজগুলো করে, সেটার বিপক্ষে কিছু ঔষধ আছে, সেই এনজাইম গুলো তারা ইনহিবিট করে দেয়, তখন হচ্ছে নতুন ভাইরাস হয় না। কিন্তু যা ভাইরাস অলরেডি হয়ে গেছে সেগুলো তো এনাফ তোমাকে শেষ করার জন্য, এই জন্য আমরা ওষুধে সাধারণত দেই না। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা নিজের এখান থেকে পড়ে নিও, এখানে এগুলো এই কয়েকটা অলরেডি যে নামগুলো বলছে এখানে হচ্ছে তোমার সেই গুলো কিছু কিছু জিনিস আছে আর কি, এটাই জন্য আমি বাঁকা দিছি। আচ্ছা, কারা কারা আসলে এসটিডির জন্য রিস্ক, কাদের বেশি হওয়ার চান্স আছে? একদম প্রথম কথা, এটা না বলে প্রথমে হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স এর ক্ষেত্রে, এটা হচ্ছে কমন, সবচেয়ে কমন রিজন। তারপর হচ্ছে বয়স যত কম হবে তত তারা তত বেশি ভালনারেবল থাকবে। এটা আসলে আহ আম- দেখা গেছে যে যারা বয়স 25 বছরের কম, জোয়ান মেয়েদের ক্ষেত্রে তারা আসলে বেশি এটা ক্যাচ করে, মানে যখন জীবাণুটা যায় তখন তারা বেশি শরীরের মধ্যে অ্যাকশন করতে পারে। কেন সেটা আসলে আমি জানি না এটা। কারণ তারপরে হচ্ছে কি, যারা ড্রাগ অ্যাবিউজ করে স্বাভাবিক, তারপর যাদের মাল্টিপল পার্টনার থাকে, এটা হচ্ছে সবচেয়ে কমন কারণ। মাল্টিপল পার্টনার থাকলেই তো এসটিডি হবে। যদি সিঙ্গেল বা হচ্ছে ফিক্সড পার্টনার থাকে তাহলে তো এসটিডি হওয়ার তার কোনো চান্স থাকবে না, এটাই স্বাভাবিক। তো অ্যালকোহলের সাথে কি সম্পর্ক আমাকে বলো তো কেউ একজন, কেউ বলতে পারবা অ্যালকোহলের সাথে কি সম্পর্ক? অ্যালকোহলের সাথে এসটিডির কি সম্পর্ক? মানে অ্যালকোহল ইউজ করলে এসটিডি কেন বেশি হবে বা কম হবে? কারণ হচ্ছে অ্যালকোহল করলে তোমার হচ্ছে আহ থাকবে না, তোমার চেতনা থাকবে না একসাথে, তুমি কার সাথে কখন কি করছো তুমি নিজে জানবা না, যে তুমি ভুল, যে না এর সাথে আমার হচ্ছে ফিজিক্যাল রিলেশন করা যাবে না বা এর সাথে করা যাবে, এই জিনিসগুলো তোমার ওই হিতাহিত জ্ঞান থাকবে না। এই কারণে অ্যালকোহল যারাই বেশি কনজিউম করে ওদের মধ্যে অ্যাসিডিটিটা বেশি দেখা যায়। এটা কিন্তু এরকম না যে অ্যালকোহল যে খায় তার হচ্ছে যে অ্যাসিড হওয়ার চান্স এমনিতে বেশি থাকে, মেইন কারণটা হচ্ছে ওইটাই। তারপর হচ্ছে প্রস্টিটিউশন, এটা একটা বড় কারণ। ঠিক আছে, এছাড়া হচ্ছে কি ফ্যামিলিয়াল প্রবলেম। এখন আমি দেখো বেশিরভাগ প্রবলেমের মেইন কারণ হচ্ছে প্রথমটা ফ্যামিলিয়াল প্রবলেম। কি ফ্যামিলিয়াল প্রবলেমের সাথে এসটিডি কি সম্পর্ক? এটা একটা বড় কজ। কারণ হচ্ছে ফ্যামিলিয়াল প্রবলেম, ধরো বাবা মা ঝগড়াঝাটি করে বা হচ্ছে বাসায় অশান্তি, হাজবেন্ড ওয়াইফ ঝগড়াঝাটি করে, তখনই এরা দেখা যায় যে কি করে, এরা হচ্ছে প্রস্টিটিউশনে যায়। ঠিক আছে, মানসিক যখন অশান্তিতে থাকে তখন তারা এইসবে যায় হচ্ছে তখন সবচেয়ে বেশি। তবে অ্যালকোহলিজম তো অলরেডি বললাম। তারপর হোমোসেক্সুয়াল যারা আছে তাদের মধ্যে হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এটার কারণ হচ্ছে এটার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সবসময় ওরা যে হোমোসেক্সুয়াল বলতে ম্যান হোমোসেক্সুয়াল কিন্তু মেইনলি। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার ওদের মেইনলি হচ্ছে তোমার যে অ্যানাল সেক্স এর মাধ্যমে হচ্ছে যে আমাদের যে অ্যানাল মানে অ্যানাল ক্যানাল আছে তার যে পর্দাগুলো থাকে সেগুলো কিন্তু বেশি তোমার হচ্ছে বেশি মানে রিস্ক বেশি থাকে, যে এজেন্ট গুলো ট্রান্সফার বেশি ইজি হয় আর কি। মেইনলি পর্নোগ্রাফি একটা বড় কারণ, তো পর্নোগ্রাফি এখানে সবগুলোই এই প্রথম রিজন। তারপর ট্যুরিজমের সাথে সম্পর্ক কি, মানে এক দেশের ভাইরাস গুলো তখন আরেক দেশে ছড়ায় যায়, এবং ট্যুরিজমের সাথে কিন্তু প্রস্টিটিউশন একটা বিশাল সম্পর্ক আছে সারা পৃথিবীতে। ঠিক আছে, আমাদের দেশে হয়তো বা সেটা কম, কিন্তু তোমার সারা পৃথিবীতে এটা অতপ্রত ভাবে জড়িত। আল্লাহ, সেটা তো বললাম। আচ্ছা, কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি এসটিডি? ঠিক আছে, এসটিডি আমরা প্রিভেন্ট করতে পারি প্রথম হচ্ছে ফিজিক্যাল রিলেশন বন্ধ করে রাখা। এটা একদমই কথা, যদি এটা অবাস্তব জিনিস, কিন্তু এইটা হচ্ছে প্রথম যে ফিজিক্যাল রিলেশন কেউ করবে না। সেকেন্ড হচ্ছে কন্ডম ইউজ। তারপর হচ্ছে ভ্যাকসিন, যেসব ভ্যাকসিন আছে যেমন সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন আছে, তাই না? সবাই জানা যাচ্ছে ভ্যাকসিন আছে, যারা এখনো দাও নাই তারা দেওয়ার চেষ্টা করবা। তারপরে হচ্ছে যাদের হচ্ছে কম পার্টনার থাকবে, ফিক্সড পার্টনার থাকবে মেইনলি, সেটা এখানে লিখছেও দেখো, একজন মেইনলি যদি একজন থাকে তার সাধারণত কখনোই অ্যাসিড হওয়ার একদমই কখনো সম্ভাবনা নাই। তোমার যতই এই যে প্রোটেকশন ইউজ করো না কেন, এটা কখনো তোমাকে 100% দেয় না। এটা হচ্ছে একটা মিথ, যে এটা এই জন্য এটা বলতে যাওয়াটাই হচ্ছে আসলে
এটার উপর ভিত্তি করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক। ঠিক আছে, কারণ এটা দেয় হচ্ছে খুবই কম দেয়। তো সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে এটা। ঠিক আছে, এখানে একটা ছবি ছিল, আসলে আমি ছবিটা চেঞ্জ করে দিয়েছি, ওই ছবিটা দেখানো যাবে না, এই জন্য এই ছবিটা দিছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলছে আর কি, আর হচ্ছে যে তুমি তোমার পার্টনারের সাথে কথা বলে নিবা, মানে সবকিছু ঠিক করে নিবা যে আমাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পরীক্ষা করবা, টেস্ট করে হচ্ছে, টেস্ট করলেই তো কিউর হবে। যদি না এইচআইভি হয়, এইচআইভিরও এখন অবশ্য ট্রিটমেন্ট আছে। আচ্ছা, সিফিলিস, এটা হচ্ছে একটা সবচেয়ে কমন এসটিডির মধ্যে একটা হচ্ছে সিফিলিস। এটা সত্য কথা, আমেরিকায় প্রতি বছর এটাতে মিলিয়ন মিলিয়ন মানুষ আক্রান্ত হয় এবং হচ্ছে এটা দিন দিন বাড়তেছে, কমার কোনো ইয়েই নেই। তো এটা আমরা আশা করতে খুব একটা জিনিস জিজ্ঞেস করে না, প্রথমে জিজ্ঞেস করে যে এটা আসলে সবাইকে ইফেক্ট করে, ছেলে মেয়ে সবাই সমান, এটা হচ্ছে সব জাতিতেই সমান, এটার এজেন্টটা মনে রাখবা, ট্র্যাপোনেমা প্যালিডাম, এটা মনে রাখবা। এটা সারা বছরই হয়। ঠিক আছে, এটার মেইন যে তোমার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো, এগুলো ক্লিনিক্যাল ফিচার অনেক সময় আসে, তো এটার মেইন হচ্ছে এটা, মানে তোমার হচ্ছে সোর গুলো হবে মানে হচ্ছে লাল লাল। ছবি দেই নাই, ছবিগুলো দেখতে সুন্দর না, এই জন্য দেই নাই আমি। ঠিক আছে, আহ আর হচ্ছে কি হবে, হেয়ার লস হবে, তারপর লিম্ফ নোড গুলো ফুলে যাবে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট যে সিফিলিসের ক্ষেত্রে কিন্তু এই যে তোমার কুচকিতে বা হচ্ছে আমাদের যে ইঙ্গুইনাল রিজনের যে তোমার হচ্ছে লিম্ফ নোড গুলো সেগুলো কিন্তু ফুলে যাবে। আচ্ছা, গনোরিয়ার ক্ষেত্রেও এজেন্টের নাম প্রথমে সবচেয়ে বেশি মনে রাখবা নাইসিরিয়া গনোরি। এটা আমি বানান ভুল লিখছি, একটা ই হবে এখানে। আর ব্রিটিশে মনে হয় একটা ও আছে, আমেরিকাতে তাতে নাই, এরকম আর কি কিছু একটা হবে। তবে এই বানান ঠিক আছে। তো ইনকিউবেশন পিরিয়ডটা মনে রাখবা, সব কিছুর কিন্তু ইনকিউবেশন পিরিয়ড আসলে দরকার নেই, কারণ সবগুলো মনেও থাকবে না পরীক্ষার হলে। যে কয়েকটা আছে স্যাররা জিজ্ঞেস করতে পারে, দেখবে এটা স্যারদের উপর নির্ভর করে, সেগুলোই মনে রেখে যাবা আর কি। এখানের ক্ষেত্রে নাইসিরিয়া গনোরিয়ার ক্ষেত্রে যেগুলো হয়, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হবে, তারপর হচ্ছে পিরিয়ড এর মাঝখানে হচ্ছে ব্লিডিং হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার, আর ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এখানে এটা লেখে না কেন, আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে তোমার ফ্লুইড বের হবে এক ধরনের। ঠিক আছে, পুঁজযুক্ত ফ্লুইড বের হবে আহ জননাঙ্গ থেকে। আচ্ছা, এইডস, এটা হচ্ছে মোটামুটি আমাদের বাকি এগুলা ডিজিজ গুলা থেকে ইম্পর্টেন্ট ধরলে হয়তো বা এগুলাই, এটা থেকেই ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা আসলে সাধারণত ধনী দেশগুলোতে এইচআইভি বেশি হয়, ডেভেলপিং দেশগুলোতেও বেশি হয়। ডেভেলপিং দেশ বলতে আমরা না, তোমার হচ্ছে বোঝানো হয়েছে মালয়েশিয়া বা এই জাতীয় যারা মোটামুটি ধনী দেশ, ওরাও ধনী, বাট ওরা ডেভেলপিং, ওই দেশগুলোতে বেশি হয়। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে কি, আহ তোমরা হয়তো বা এই যারা, যেহেতু কমিউনিটি মেডিসিন করতেছো, তোমাদের সাথে এটা সম্পর্ক সবচেয়ে বেশি। তোমরা তো হয়তো যক্ষা, মানে টিভিতে, তোমরা টিভির যে ইয়াগুলাতে তো ব্রাকের যে টিভি, ওগুলোকে কি জানি বলে, ডটস, ডটস কর্নার গুলাতে কেউ কি গেছো? কেউ ডটস কর্নারে গেছো? ডটস, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো ডটস কর্নার গুলাতে যে গেছো যারা, তখন দেখছো যে আসলে বাংলাদেশে কি পরিমাণ টিবি রোগী আছে, সেটা আসলে বলার বাইরে। এটা আমার আগে আসলে ধারণাই ছিল না, আমি কমিউনিটি মেডিসিনের ইয়াতে যাওয়ার আগে, সাইট ভিজিটে যাওয়ার আগে আমি আসলে কল্পনা করি না। আসলে এখনো পৃথিবীতে টিবিতে যে পরিমাণ মানুষ মারা যায়, মানে তা হচ্ছে বলতে পারো যে প্রতি বছর এই এক বছরে যে পরিমাণ করোনাতে মানুষ মারা গেছে, হয়তো এই পরিমাণ মারা যায় না, প্রায় এরকম মানুষ মারা যায় শুধু টিবিতে প্রতি বছর। ঠিক আছে, এখনো কিন্তু টিবিতে এত মানুষ মারা যাওয়ার কারণ হচ্ছে টিবির কোনো ড্রাগ গত 30-40 বছর 50 বছরে আসে নাই। কেন নতুন ড্রাগ আসে নাই টিবির জন্য বলতো? কারণ টিবি রেসিস্ট্যান্ট হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু টিবির কোনো ড্রাগ আসে না নতুন। কারণ হচ্ছে ধনী দেশগুলোতে কিন্তু টিবি নাই, মানে তোমার যক্ষা ধনী দেশগুলোতে একেবারে নেই। তো ওরা ওষুধ কেন তৈরি করবে, কার জন্য তৈরি করবে? এই জন্য হচ্ছে এটার জন্য কোনো নতুন অ্যান্টিবায়োটিক আসে না। এবং তোমার হচ্ছে কিন্তু এখন আস্তে আস্তে মানে ধনী দেশগুলোতে হচ্ছে, ডেভেলপ কান্ট্রি গুলোতে কিন্তু যক্ষ্মার পরিমাণ অনেক বাড়তেছে, যার কারণে এটা, তারাও এটা এখন এই ডব্লিউএইচও এটা নিয়ে খুব বেশি প্রচারণা করে যক্ষ্মা নিয়ে। বলতো কেন ওদের দেশগুলোতে এখন টিবি বাড়তেছে, যেখানে গত এত বছর টিবি ছিল না বা টিবি কমে গেছে নাই বললেই চলে। এবং বিদেশে যাওয়ার আগে, ইউরোপ আমেরিকাতে যাওয়ার আগে তোমার যক্ষ্মা পরীক্ষা সবার আগে করা লাগে, নাহলে তোমাকে ভিসার আবেদন করতে পারবে না। কি বলতে পারবা যে কেন আসলে ওদের দেশে টিবির পরিমাণ বাড়তেছে ওই দেশগুলোতে এখন? এটা কারণ হচ্ছে এইডস। ঠিক আছে, এইডস, কারণ ডেভেলপ কান্ট্রি গুলোতে তো এইডস এর পরিমাণ অনেক বেশি। এইডস মেইন কাজটা হচ্ছে কি, তোমাকে ইমিউনো, মানে তোমার মানে ইয়া করে ফেলে, এক কথাতে তোমার প্রতিরক্ষা দুর্বল করে ফেলে। যেহেতু প্রতিরক্ষা তোমার অনেক দুর্বল, তখনই তোমার হচ্ছে টিবি কাজ করবে। টিবি কিন্তু আমাদের প্রায় বেশিরভাগের, প্রায় 95, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু আছে 95% টিবির জীবাণু আছে। বাট হচ্ছে শুধুমাত্র প্রতিরক্ষার শারীরিক ক্ষমতার জন্য হচ্ছে সে হচ্ছে হয়তোবা সুপ্ত অবস্থায় আছে। ওরা বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে, 30-40 বছরও সুপ্ত অবস্থায় থাকতে পারে। তো যখনই তুমি উইক হবা জীবনের কোনো একটা অংশে, তখনই তোমাকে হচ্ছে যক্ষা হবে, এর আগ পর্যন্ত হবে না। তো ওদের যেহেতু এইডস বাড়তেছে, সেম কারণে টিবিও বাড়তেছে। আচ্ছা, যাই হোক, এটাও সেম।
ছেলে মেয়ে সমানভাবেই হয়, সাধারণত জোয়ান মানুষদের বেশি হয় যেহেতু তারা ফিজিক্যালি অ্যাক্টিভ এই কারণে। আচ্ছা, এটার মেইন কারণে হচ্ছে কিন্তু ছেলে হোমোসেক্সুয়াল যারা ওরা, তারপর হচ্ছে বাইসেক্সুয়াল যারা ছেলে, আর হচ্ছে প্রস্টিটিউট আর ড্রাগ অ্যাবিউজার, এরা হচ্ছে বেশি রিস্ক গ্রুপ। আচ্ছা, মোড অফ ট্রান্সমিশন মেইনলি সেক্সুয়াল কন্টামিনেটেড ব্লাডও হয়, যেটার সংখ্যা খুব কম, যেহেতু আমরা আসলে ব্লাড যখন দেই সবার আগে কিন্তু এইডস মানে সিফিলিস এগুলো টেস্ট করাই সবার আগে ব্লাডে, প্রত্যেকটা ব্লাড নেওয়ার পরে। আর হচ্ছে বাচ্চার মায়ের মধ্যে মায়ের থাকলে বাচ্চা হবে, এটাই স্বাভাবিক। এবং এটা ইনকিউবেশন পর্যন্ত মান থেকে বছর, 6 বছর, 6 বছরের বেশি, পার্ক এলাকা 6 বছরের বেশি। সো এটা। আচ্ছা, মেজর এবং মাইনর সাইন গুলো কি কি, এটা আসলে মানে রিকমেন্ডেশন আর কি। তো মেজর সাইন হচ্ছে তোমার তার ওয়েট লস কমবে, ওয়েট লস হবে, অর্থাৎ হচ্ছে 10% বডি ওয়েট কমবে। তারপর হচ্ছে ক্রনিক ডায়রিয়া থাকবে, প্রলং মানে অনেক লম্বা সময় প্রলং ফিভার থাকবে, বা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিভার থাকবে মাসের পর মাস, 1 মাসের বেশি এখানে লিখছে। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস সাইনের মধ্যে হচ্ছে পারসিস্টেন্ট কফ থাকবে, তারপর হচ্ছে জেনারেলাইজড ডার্মাটাইটিস থাকবে, হারপিস জোস্টার থাকবে। হারপিস জোস্টার কোনটা বলো তো? চিকেন পক্স, চিকেন পক্স। চিকেন পক্সের দুইটা ইয়া আছে তাই না, একটা তো হারপিস জোস্টার, আরেকটা কি? ভেরিসিলা। হ্যাঁ হ্যাঁ, ভেরিসেলা। আচ্ছা, তারপর হচ্ছে ওর এই যে ক্যান্ডিডিয়াসিস, এটা আসলে অপরচুনিস্টিক, মানে এরা হচ্ছে আমাদের শরীরে এই যে ক্যান্ডিডা অ্যালবিকান যে ইয়াটা আছে সেটা আমাদের শরীরে এমনিতেই থাকে। তো যখন আমাদের এই যে প্রতিরক্ষা দুর্বল হয়ে যাবে তখনই সে হচ্ছে অ্যাটাক করবে আর কি। আর লাস্ট এটা জেনারেলাইজড লিম্ফ্যাdenopathy, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, ইপিআই ডিজিজ গুলোর মধ্যে আমি হচ্ছে তোমাদের কিছু কমন ডিজিজ পড়াবো, সবগুলো পড়াবো না, কিছু হচ্ছে তোমার ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া যে পড়াবে উনি পড়াবে ডিটেলস। আচ্ছা, ডিপথেরিয়া এগুলোতে হচ্ছে খুব কম জিনিস পরীক্ষা ধরে, একেবারে নাম জিজ্ঞেস করবে, এটা এক এক করে ব্যাকটেরিয়াম ডিপথেরি। তারপরে হচ্ছে তোমার ডিপিটি ভ্যাকসিন দেয় অথবা ডিটি ভ্যাকসিন মানে টিটানাস টক্সয়েড দেয় আর কি, বা হচ্ছে ডিপিটির মাধ্যমে আমরা আসলে তিনটা একসাথে দিই। তার যে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই 3 ধরনের আছে, ন্যাসাল ডিপথেরিয়া, টনসিলার ডিপথেরিয়া, ল্যাঞ্জিয়াল ডিপথেরিয়া, এগুলোর মধ্যে কি কি হয়, কি কি লক্ষণ দেখা যায়, এগুলো তোমরা দেখে নিও। এটা খুব একটা ধরে না সত্যি অর্থে, ইনকিউবেশন পিরিয়ডটা ধরে ডিপথেরিয়ার, ঠিক আছে, 2 থেকে 5 দিন। আচ্ছা, পার্টোসিস বা হুপিং কাশি, এটা তো এজেন্ট সবগুলোরই শিখবা, এজেন্ট শিখবা, বোটুটেলা পার্টোসিস। তারপর কমপ্লিকেশনের মধ্যে এই যে এটা মনে রাখবো মাস্ট, সাব কনজেক্টিভাল হ্যামারেজ। স্যাররা এটাই শুনতে চায়, মেনলি এটা জিজ্ঞেস করে যে পার্টোসিস এর ইয়া কি, কি বলে কমপ্লিকেশন কি। আচ্ছা, পার্টোসিসে কেন হার্নিয়া হয় কেউ বলতে পারবা? তোমরা অবশ্য থার্ড ইয়ারে তো ওয়ার্ড হ্যাক করছো তোমরা, করো নাই কি? তোমরা তো পুরো ঠিক। হার্নিয়া কেন হয় পার্টোসিসে? হ্যালো, কেউ আছো? ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়। হ্যাঁ, ওই যে কফের কারণে যেহেতু প্রেসার বেড়ে যায়, তো যারা কাশি বেশি থাকে, যারা সিগারেট খায়, যারা স্মোকিং করে, যারা তাদেরও কিন্তু হার্নিয়া বেশি থাকে, কারণ ওই যে কাশি থাকে লম্বা সময় ধরে, এই জন্য। সেম এখানে সেম কারণ, ঠিক আছে। তো এটা 3টা স্টেজ আছে, 3টা স্টেজ তোমরা দেখতে পারবে, জিজ্ঞেস করে না যদিও খুব একটা। আচ্ছা, টিটেনাস। টিটেনাসে আসলে লক্ষণ গুলো জিজ্ঞেস করে, টিটেনাসের এত ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, এটা আমরা মোটামুটি ইন্টারমিডিয়েট থেকে জানি, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে দেখো টিটেনাস হলে এরকম হয়, মানে সবকিছু টাইট হয়ে যায় শরীরে। তারপরে লক জ, মেইন ফিচার হচ্ছে লক জ, এরকম হয়ে যাবে, টাইট হয়ে যাবে। এটা কারণ হচ্ছে আমাদের যে ম্যাসেটার মাসেলটা আছে এটা হচ্ছে কন্ট্রাক্ট করবে, একেবারে টাইট করে থাকবে ম্যাসেটার মাসেলটা, যার কারণে তুমি চাইলে মুখ খুলতে পারবে না খাওয়ার জন্য, টাইট করে থাকবে একেবারে। এই জন্য খাওয়া দাওয়া করতে পারবে না, সোয়ালো করতে পারবে না, ব্রেথ নিতে কষ্ট হবে, আর পুরো শরীর তো এরকম হয়ে যাবে, স্পাজম হবে পুরো শরীর। এই ছবিগুলো দেখলেই হবে। আচ্ছা, মিজালস এর মধ্যে একটা জিনিস জিজ্ঞেস করে, এজেন্ট তো তুমি পড়লা প্যারামিজাল, একটা জিনিস জিজ্ঞেস করে যে মিজালের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল ইয়া কি, সাইন কি, মানে যেটা দেখে তুমি মিজালস তো হয়ে যাবে, এত কিছু তারা শুনতে যাবে না, শুধু এই যে কপ্লিক স্পটস, এই জিনিসটা এই যে এখানে দেখো, এই যে এগুলো, এই যে এগুলো কপ্লিক স্পট, এটা শুধু শুনবে স্যাররা, শুধু এটা জানতে চাবে যে এটা, আর কোনো কিছু না, স্পেশাল আর কিছু না। এটা দেখলে স্যাররা সন্দেহ করে যে না ও হচ্ছে ওর মিজাইলস হয়েছে, এক কথায় এটা দেখলেই মিজাইলস সন্দেহ করা হয়। এটা হচ্ছে ওয়ান্স একবার জীবন হলে সারা জীবন জন্য ইমিউনিটি পায় কারো যদি একবার হয়। আচ্ছা, মিজাইলস এর কমপ্লিকেশন গুলা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, তবে সম্ভাবনা কম। ওই যে কপটিক স্পটটা আমাদের যতজন, আমার মনে হয় যতজনের ভাগ্যে হচ্ছে মিজাইলস আছে ততজনকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করছে কপটিক স্পটের কথা। আচ্ছা, পোলিও মাইলাইটিস নিয়েও খুব একটা আসে না, তারপর আসে যে এটার রুট অফ ট্রান্সমিশন, এটা কিন্তু ফিক্সড ওরাল, ঠিক আছে। এটার ইনকিউবেশন পিরিয়ড আসে, টিকার নাম আসে, ওই যে সক ভ্যাকসিন আসে, তারপরে মানে হচ্ছে আইপিভি আর কি, ওই ভ্যাকসিনটার কথা আছে, কেন ওইটা আমাদের দেশে দেওয়া হয় না, বা ওইটা আইপিভি এবং হচ্ছে ওরাল পলিওর মধ্যে কোনটা বেশি হচ্ছে ইফেক্টিভ,
ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে। মুখে ধরে আর কি অনেক সময়, বাট কম ধরে। এগুলোতে টিকা, তোমাদের টিকাটা দিয়ে দিবে হাতে, দিয়ে দেওয়ার পর ওই ভ্যাকসিনের যে ইয়াগুলো আছে ওইখান থেকে প্রশ্ন করবে, এটা দেখে দেখে বলবা। মানে কমেডের যতগুলো ইয়াগুলো আছে, কমিউনিকেবল ডিজিজ গুলো আছে, বা আমাদের ইপিআই ডিজিজ যেগুলো আছে, কমিউনিকেবল সবগুলো বলবো না, ইপিআই ডিজিজ গুলো তো সবগুলোই তোমার সামনে ভ্যাকসিন থাকবে, স্যার ভ্যাকসিন তোমাকে ধরাবে, ধরাই জিজ্ঞেস করবে যে এই ভ্যাকসিনটা কি, নাম কি প্রথমে, তারপরে জিজ্ঞেস করছে কতটুকু দেই, এটা হচ্ছে মানে সবকিছু এটা থেকে জিজ্ঞেস করবে। তখন হয়তোবা জিজ্ঞেস করতে পারে ভিতর থেকে, এখান থেকে যে এটা ইনকিউবেশন পিরিয়ড কত এই রোগের, এভাবে হয়তোবা তোমাকে আগাইতে পারে। বাট হচ্ছে যে আহ আর তেমন কিছু জিজ্ঞেস করবে না। আর ওটা সবসময় দেখে বলবা। অনেক সময় কি করে অনেকে, মানে আমার, মানে আমরা সবাই কম বেশি এটা পারি, বাট অনেক হচ্ছে ভ্যাকসিন কখনো ধরে না, যেটা সত্য কথা। অনেকে ভ্যাকসিন ধরে না, স্যাররা যখন ভ্যাকসিন গুলা দিয়ে যায় ওরা অনেকেই ধরতে চায় না। এবং হচ্ছে কি করে, তারা হচ্ছে অনেক সময় ছবি দেখে কালার দেখে বলে দিতে চায়, না দেখে ভাবে যে না দেখে বললে কি স্যাররা কিছু মনে করবে কিনা। আমি তো আগে দেখছিলাম এটা হচ্ছে তোমার অমুক ভ্যাকসিন, এটা পেন্টাভ্যালেন্টের ইয়া, তা আমি তো এটা আগে দেখছি, তার মানে এটা পেন্টাভ্যালেন্ট হবে, সে না দেখে এটা বলে দেয়। তখন কিন্তু স্যাররা মাইন্ড করে, তুমি সত্য বললো স্যাররা মাইন্ড করবে, আর যদি ভুল বলো তাহলে তো হয়েছে, তাহলে স্যার খারাপ হলে তোমাকে ফেল করাই দিতে পারে। আর যদি ভালো হয় তাহলে তো আসলে কখনো ভাইভাতে ফেল হয়, স্যাররা ভালো হলে কি ভাইভাতে স্যাররা ফেল করায়? কখনো করে না। এখানে ভালো খারাপ বলবো না, মানে যে স্যাররা দয়ালু হয় আর কি, পাস করাইলেই যে ভালো সেটা তার না। তা এখন হচ্ছে তোমরা হচ্ছে ওই ভ্যাকসিন দিলে সেটা আগে দেখবা, নিজে পড়বা, স্যারের সামনেই পড়বা, স্যার এটাই চাই যে তুমি পড়ে বলবা, পড়ে দেখে দেখে বলবা স্যার এটা হচ্ছে অমুক অমুক ভ্যাকসিন, এটা হচ্ছে। তখন জিজ্ঞেস করতে পারে যে এটা কি হচ্ছে, এরপরে জিজ্ঞেস করতে পারে হয়তো বা তোমাকে তখন যে এটাতে যদি পেন্টাভ্যালেন্ট হয় তখন জিজ্ঞেস করবে তো, বা যে এখানে পেন্টাভ্যালেন্টে কি কি আছে, কবে কবে দিতে হয়, ইপিআই শিডিউল বাংলাদেশে। হ্যাঁ, তারপর হয়তোবা জিজ্ঞেস করতে পারে মিজলস এর কথা, জিজ্ঞেস করতে পারে হয়তোবা যে মিজলস এর একটা ফিচার বলো, তুমি কিভাবে বুঝবা যে তার মিজলস হয়েছে। বা হচ্ছে বলতে পারে যে তোমার কি বলে এটার নাম, টিটেনাস, টিটেনাসের একটা ইয়া বলো, ক্লিনিক্যাল ফিচার বলো, যেটাতে তুমি বুঝবা যে তার টিটেনাস হয়েছে। তো এগুলো হচ্ছে ইয়া টিটেনাসের ইয়া কি, ও রোগ ইয়ার নাম কি, টিকার নাম, ভ্যাকসিনের নাম কি বলো তো? তোমাদের ভ্যাকসিন তো মনে হয় পড়াই ফেলছে কেউ একজন, পড়ানো হয়ে গেছে না ভ্যাকসিন? জি ভাইয়া। আচ্ছা, তো জি ভাই। টিটেনাস কি, কি ধরনের মানে কি ধরনের ভ্যাকসিন, এটা ভ্যাকসিনের নাম কি? টিটেনাস টক্সয়েড, টক্সয়েড হ্যাঁ, টিটেনাস টক্সয়েড, টক্সয়েড ভ্যাকসিন। আচ্ছা, আর ওরাল পোলিও কি ধরনের ভ্যাকসিন? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আর আইপিভি মানে হচ্ছে যেটা হচ্ছে পোলিও, মানে যেটা আমরা আইভি ইনজেকশন হিসাবে দেই আর কি, আইপিভি পোলিও ভ্যাকসিন, যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটা কিল্ড ভ্যাকসিন। কিল ভ্যাকসিন। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, মিজলস কি ধরনের ভ্যাকসিন? টক্সয়েড, আর কি কি আছে? ডিপথেরিয়া টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড আছে। আর এগুলোর টিটেনাস নাম টক্সয়েড। কেন টক্সয়েড ভ্যাকসিন বলে কেন এটা? ভাই ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনের ডেরিভেটিভস কেমিক্যালি অল্টার হ্যাঁ, করে। হ্যাঁ, ওদের টক্সিন থেকে আমরা হচ্ছে তৈরি করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর তোমাদের এখানে হচ্ছে তোমার আমার আজকে ক্লাসে, হ্যাঁ ভাইয়া বলো। হ্যালো, কেউ কিছু বলতেছো? টক্সয়েড ভ্যাকসিন কেন বলা হয়? টক্সয়েড, জি ভাইয়া, টক্সয়েড ভ্যাকসিন কেন বলা হয়? এই তো এটা ওই যে ওইটাকে বলে ফেলছে, সেটা হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন ডিপথেরিয়া, তারপরে হচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ওদের হচ্ছে যে অ্যান্ডোটক্সিন আছে, ওই টক্সিনের হচ্ছে ডেরিভেটিভ, মানে ওই টক্সিন থেকে হচ্ছে আমরা এই ভ্যাকসিন গুলো তৈরি করি। যেমন লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা ওই জীবাণুটারে লাইভ একটা গ্রুপ নিয়ে সেটা পুশ করি, তাই না? কিন্তু টক্সয়েড ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা ওই জীবাণুটাকে দেই না, কারণ ওই জীবাণু আসলে কোনো ক্ষতি করে না শরীরে। মানে তোমার ক্লোস্ট্রিডিয়াম টিটানি বা যে ব্যাকটেরিয়াটা আছে, ও কিন্তু শরীরে তোমার নর্মালি কিছু করে না, তার যে টক্সিনটা আছে সেটা যে খুবই বিষাক্ত, যা করে তার টক্সিনটা করে। যার কারণে আমরা হচ্ছে ওই যে টিটেনাস যে টক্সয়েড, টক্সয়েড থেকে মানে তার টক্সিন থেকে হচ্ছে আমরা এই টিকাটা তৈরি করি, ভ্যাকসিন তৈরি করি। মেনলি টক্সিন থেকে তৈরি করার জন্য এটাকে টক্সয়েড বলা হয়। সবগুলোর নামই হচ্ছে এরকম। যেমন ধরো আরেকটা আছে না তোমাদের, আহ তোমার হচ্ছে হেপাটাইটিস বি কি ধরনের ভ্যাকসিন? বাই লাইভ অ্যাটেনিউট এটা ভ্যাকসিন। ভাইয়া ইনঅ্যাক্টিভেটেড অর কিল্ড ভ্যাকসিন। ওটা তো কিল্ড ভ্যাকসিন। হেপাটাইটিস বি কিল জি ভ্যাকসিন? ভাইয়া, কিল্ড জি ভ্যাকসিন। ভাইয়া, জি ভাইয়া। ইনঅ্যাক্টিভেটেড আর কিল্ড ভ্যাকসিন। আচ্ছা, আচ্ছা, আর তোমাদের আরেকটা আছে তো ভ্যাকসিন, তোমার হচ্ছে ওই যেটা হচ্ছে অংশ নিয়ে করে, ওইটার নাম হচ্ছে কি, ইংরেজিতে কি বলে? আরেকটা কি তোমাদের? এক্সট্রাক্টেড, হ্যাঁ, 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 এক্সট্রাক্টেড সেলুলার ওইটার এক্সট্রাক্টেড উদাহরণ গুলো বলো। সেলুলার, সেলুলার ফ্র্যাকশন, মেনিনগোকক্কাল ভ্যাকসিন আর নিউমোকক্কাল ভ্যাকসিন।
হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হচ্ছে তোমার কি মানে তোমার ভাইরাস বা ব্যাকটেরিয়ার অংশ নিয়ে করে, পুরাটা নিয়ে করে না। পলিস্যাকারাইড থেকে তৈরি করা হয়। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস, এখানে পোলিও ভ্যাকসিন আর মিজলস ভ্যাকসিন এগুলোর টেম্পারেচার অনেক সময় জিজ্ঞেস করে যে কত ডিগ্রিতে এটা ইয়া করা লাগে, তোমার সংরক্ষণ করা লাগে বলতো। পোলিও আর মিজলস ওরা একটু আলাদা। কৌশিক, আছো তুমি? ভাইয়া জি ভাই। হ্যাঁ 15 বলো। ডিগ্রি সেলসিয়াস টু মাইনাস ভাইয়া 25। -15 to -25 -20 সেন্টিগ্রেড। হ্যাঁ হ্যাঁ, 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ওইগুলো রাখতে হয়। ওইটাই আমাদের সবচেয়ে বেশি মানে সর্বোচ্চ ক্ষমতা, ওইটাই হচ্ছে আমরা ওইটাতে রাখি আর কি। যে এই ধরনের প্রশ্নই হচ্ছে তোমাদেরকে মানে ভাইভাতে জিজ্ঞেস করবে, আর এই টপিক গুলা থেকে রিটেনে খুব একটা প্রশ্ন তো আমি বলছি আসে না। আর এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে বিশেষ করে ইপিআইটা পুরোপুরি সেটা ওই আরএফএসটি যখন করবো ওইখান থেকে নোট করে রাখবা তাদের কথাগুলো। আর ফ্যাক্ট, ঠিক আছে। আমি ওই দিন একটা, তোমরা যারা আমার সাথে অ্যাড আছে তোমরা দেখছিলাম, একটা গান দিছিলাম বুঝছো ডেতে, মানে গানের একটা অংশ ছিল আর কি, এটা কিন্তু আমরা আরএফএসটির জন্য জি বানাইছি আর ভাইয়া কি। দেখেছিলাম। ভাই মানে অনেক আরএফএসটি আফসোস হয়েছে দেখে। মানে ওইটা আমরা বানাইছি কেন, আমাদের স্যার যে ছিল ডিপার্টমেন্টাল হেড, মানে স্যারের জন্য আসলে চিটাং মেডিকেলে হচ্ছে গত 20 বছর 30 বছর ধরে মানে তোমার আরএফএসটিটা মানে অন্য রকমের হয়, মানে অনেক নিজেদের প্রথমে নিজের টাকা দিয়ে খরচ করে করে, পরে সরকার থেকে টাকা আসলে এটা আমাকে দিয়ে দেয়, আমাদের দিয়ে দেয় আর কি। তো এটার জন্য করতে গিয়ে একজন মারাও গেছে একবার, মানে এইরকম বড় করে করা হয় আর কি। তো স্যার হচ্ছে আমাদের হঠাৎ করে আগের দিন 2 দিন আগে আমরা যখন ফাইনাল মানে আমাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন নিচ্ছি, আমাদের তো প্রেজেন্ট করা লাগে, বিশাল আয়োজন করে সবাইকে দাওয়াত দিতে হয়, সব স্যারকে সকল বেচের স্টুডেন্টদেরকে দাওয়াত দিয়ে হচ্ছে ওদেরকে খাওয়াইতে হয় আর কি। তো প্রেজেন্টেশনের প্রিপারেশন নিচ্ছি, সব সাজাচ্ছি, তখন স্যারে আমাদের ফোন দিয়ে বলতেছে এটা আমার জীবনে সরকারি সার্ভিসের শেষ আরএফএসসি, তোমরা এটা স্মরণীয় করে রাখো, কিছু করো, মানে 2 দিন আগে বলতেছে। এখন আমরা কি করব? তখন আমাদের মধ্যে একজনের মাথা আসছে যে একটা গান আসছে, যে আমরা হচ্ছে একটা গান বানাই। তো ওই গানের হচ্ছে প্রথম যতগুলো প্যারা আছে সবগুলো যে আমাদের সবার নাম আছে, মানে সবার বিভিন্ন মজার ঘটনা নিয়ে হচ্ছে গান, মানে ওই তোমার ওটা কি কফি হাউসের সেই আড্ডাটা আর কি, ওই গানটা আর কি। ওটা জাস্ট হচ্ছে আমরা শুটটা নকল করছি, মানে ওই শুধু আর লেখাটা আমাদের। শুধু লাস্ট প্যারাটা আমার স্যারের জন্য রাখছি আমরা, এই যেটা আমি দিছি এটা স্যারের জন্য রাখছি, যে স্যার এত বছর ধরে এখানে ছিল, স্যার কখনো যায় না এখান থেকে, স্যার সারাদিন এখানে থাকতো। মানে স্যার এরকম আছে যে ধরো 2টা বাজে ছুটি, স্যারে 4টা 5টা পর্যন্ত স্টুডেন্টরা চাইলে স্যারে বসে বসে পড়াইতো। তার এত ধৈর্য, তার পড়াই যেতে ভালো লাগতো আর কি। তো সে স্যার চলে যাবে কিন্তু সবই তো থাকবে, এখানে নতুন কেউ আসবে, স্যার আর আসবে না, মানে স্যারে স্যারে পরে দেখা গেছে যে গান শেষে স্যাররা সবাই না আবেগে আপ্লুত হয়ে গেছে একেবারে আর কি। তো এইটা কারণে আমাদের সবকিছু যে ভুলগুলো ছিল ভুলগুলো ওইটাতে মাফ হয়ে গেছে, সবাই এত খুশি। যেমন ওইটা ছিল আমাদের মানে বেঁচে ক্ষেত্রে সবার শেষ আর বেশি ছিল মার্চ মাসে। মার্চ মাসে আমরা হচ্ছে প্রেজেন্টেশনটা করি আর কি। আর কারো হবে এরকম অনলাইনে? তোমরা চান লাকি সবচেয়ে? ভাইয়া আমরাই মনে হয় সবচেয়ে আমরা, সবার হয়েই গেছে। সবাই হয়ে গেছে, তোমরা মার্চের আগে করতে পারো না, ওনারা হয়তো আগে আগে করে ফেলছে আর কি, এই জন্য জি আমরা ভাইয়া মাঝখানে আসতে পেরে গেছে। মিস করলাম। মিস করলে তবে আরএফএসটি ট্যুরটা দিয়ে সবাইকে বলবা যে স্যার আমাদের জন্য তো টাকা তো আসছে, টাকাগুলো কই, আমরা এগুলো দিয়ে ঘুরতে যাই। এটা স্যাররা খেয়ে ফেলবে হয়তো টাকাগুলো, বেশিরভাগ আমাদের মেডিকেল। প্রায় 1 বছর হয়ে গেছে ট্যুরে, মানে আরএফএসটি। আচ্ছা 1 বছর হয়ে গেছে, মানে যাদের হয়ে গেছে তারা তো মার্চের আগে হয়েছে, তো 1 বছর তো হবেই। কিন্তু যাদের হচ্ছে হয় নাই তাদের তো মানে যারা অনেক অনেক মেডিকেলে আছে, তোমার মার্চ মাসে টার্মের পরে আরএফএসটি ট্যুর গুলো হয় একসাথে সবার। আমি যতদূর জানি ভিজিট গুলো একসাথে হয়, তারপর ট্যুরটা হয় হচ্ছে অনেকের ক্ষেত্রে, যেমন ময়মনসিংহ মেডিকেলও কিন্তু তোমার আমি দেখতাম যে ওদের মার্চ মাস হচ্ছে সাইট ভিজিট হইতো, আর হচ্ছে প্রফের পরে ওদের হচ্ছে কক্সবাজার নিয়ে যেত আর কি ট্যুর, আরএফএসটি ট্যুরটা আর কি। না আমাদের সব প্রফের আগে হইতো আর কি। আর দেখা যেত যে স্যার যে টাকাটা আসতো তো তো কোনো জায়গায় মনে হয় টাকা দেয় না, মানে ইয়া থেকে যেটা আসে সরকার থেকে আসে ওই টাকাটা তো কাউকে দেয় না মনে হয়। আমাদের মেডিকেলে দিয়ে দেয়, সরকার থেকে যে টাকাটা সেটা দিয়ে দেয়, আর আমরা প্রথমে নিজের টাকা খরচ করে তার ইয়া করি, মানে ট্যুর করি আর কি। দেখা গেছে যে অনেকে আছে, দেখা যায় ওদের ট্যুর করতে 5,000 টাকা লাগছে, বাট সরকার থেকে 8,000 টাকা পাইছে, ঠিক আছে। আবার দেখা গেছে আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু খরচ বেশি করছিলাম, মানে আমাদের বেচে, কারণ আমরা অনেক জায়গায় গেছি, আমরা হচ্ছে প্রায় 8,500 টাকা খরচ করছি, 8,000-এর মতো পাইছি আর কি। আমরা হচ্ছে তোমার সন্দ্বীপ গেছি, তোমার দ্বীপের মধ্যে গেছি, ওইখানে এক রাত ছিলাম, বান্দরবান গেছি, ফেনীতে গেছি, তারপরে মিরসরাই, কক্সবাজার, হ্যাঁ। তো আমরা হচ্ছে অনেক জায়গায় গেছি, এই জন্য হচ্ছে আমাদের খরচটা একটু বেশি হয়েছে আর কি। তারপরেও সব আর সবচেয়ে ইয়া ছিল আমাদের এখানে বিডিএস যারা, ওদের হচ্ছে 500 টাকা খরচ গেছে মনে হয়। হ্যাঁ 500-600 টাকা খরচ গেছে, ওদের তো শুধু একটা ট্যুর দেয়, কিন্তু ওরা পাইছে 5,000 টাকা, সরকার থেকে ওদের জন্য 5,000 টাকা আসে। ওইটা নিয়ে ওরা তখন সবাই পার্টি করা শুরু করছে আর কি।
ড্রপের আগ মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আর কারো প্রশ্ন নেই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করে দেই। তোমাদের থাকলে গ্রুপে আমাকে মেসেজ দিতে পারো পার্সোনালি, বা গ্রুপে দিতে পারো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া এত ধন্যবাদ সুন্দর ভাই। ক্লাস তোমাদের সবাইকে আয়োজন অনেক ধন্যবাদ করার জন্য। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনা, আর আমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছো তোমরা।